কাঁচামাল সংকটে বন্ধ হয়ে যেতে পারে তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বর্তমান মজুতে চলবে মাত্র কয়েকদিন। সারা দেশে হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। নতুন করে আরও 11 শিশুর মৃত্যু। হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম। ভারী বৃষ্টিতে পাকার আগে ডুবল সুনামগঞ্জের হাওরের বোরো ধান। গবাদি পশুর খাদ্যে পরিণত কৃষকের স্বপ্ন। অপরিকল্পিত বাঁধ নির্মাণে এমন পরিস্থিতি। এবং শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচন কাল সব প্রস্তুতি সম্পন্ন। আজ বিতরণ হবে নির্বাচন সামগ্রী। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। কাঁচামালের সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বর্তমানে যে পরিমাণ মজুত ও পাইপলাইনে তেল রয়েছে তা দিয়ে উৎপাদন চালু রাখা সম্ভব হবে মাত্র কয়েকদিন। বিপিসি কর্মকর্তারা জানান, ইস্টার্ন রিফাইনারি যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 72 লাখ টন। এর মধ্যে 92% চাহিদা মেটাতে হয় আমদানি করে, আর 8% পাওয়া যায় স্থানীয় উৎস থেকে। সরবরাহ করা জ্বালানির মধ্যে 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত 35 দিনে অপরিশোধিত তেল নিয়ে কোনো জাহাজ না আসায় ফুরিয়ে এসেছে ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল। এখন ব্যবহারযোগ্য মাত্র 20,000 টন অপরিশোধিত তেলের মজুত আছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পরিশোধনাগারটি। আগামী হয়তো 10 তারিখ পর্যন্ত চলতে পারে, বাট এর মধ্যেও যেহেতু খুব লো ফিডে চলতেছে, যে কোনো সময় এটা লো ফিডে চললে একটু রিস্কও চলে আসে, এবং এই রিস্কের কারণে যদি ঝামেলা হয় তাহলে যে কোনো সময় বন্ধ হতে পারে, আর না হলে বড় জোর আর 10 তারিখ পর্যন্ত চলবে। ইস্টার্ন রিফাইনারিতে কাঁচামালের সংকট হওয়ায় সরকার বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করছে। পার ডে আমার 1 লাখ মেট্রিক টন যদি ক্রুড আসে, তো এখানে ধরেন আমরা 36,000 মেট্রিক টন শুধু ডিজেল পাই। যে মজুদ রয়েছে এটা দিয়ে আরো 10 দিন চলবে, আর আমাদের নেক্সট কার্গোটা চলে আসবে মের ফার্স্ট উইক। চলতি মাসে অপরিশোধিত তেলের চালান নিয়ে আর কোনো জাহাজ আসবে না চট্টগ্রাম বন্দরে। যে জাহাজের শিডিউল আছে সেটি আসতে পারে 1 মে। এদিকে এসপিএম কমিশনিংয়ের সময়ে পাইপলাইনে জমা থাকা 5,000 টন ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে আনা হচ্ছে। ঠিকমতো যদি ফিনিশ প্রোডাক্টও আনতে না পারে তাহলে জ্বালানি সমস্যা অবশ্যই হবে, এবং সেক্ষেত্রে আমাদের আরও কৃচ্ছতা সাধনের পথে যেতে হবে। আমাদের যেমন অফিস আদালত বন্ধ করার প্রয়োজন হতে পারে, অনেক কিছু সেক্টর ওয়াইজ ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে হতে পারে। বিষয়টি জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাতকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিজেল সংকটে কৃষিকাজ নিয়ে বিপাকে পড়েছেন গাইবান্ধার কৃষক। ফসল ঘরে তোলার সময় হলেও সঠিক সময়ে সেচ দিতে না পারায় ক্ষতির শঙ্কায় দিন গুনছেন তারা। চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েই দেখা দিয়েছে বড় সংশয়। জ্বালানি সংকটে অচল হয়ে পড়েছে ডিজেল চালিত সেচ পাম্প, নলকূপ ও কৃষি যন্ত্রপাতি। মাঠভরা সবুজ ধানের পরিচর্যায় কৃষকের ব্যস্ত থাকার কথা ছিল গাইবান্ধার বিস্তীর্ণ জনপদে, কিন্তু পানির অভাবে ফেটে চৌচির জমিতে অলস পড়ে আছে সেচ যন্ত্র। জেলা জুড়ে এখন এমন হাহাকার, বিশেষ করে বোরোর ভরা মৌসুমে ডিজেলের ঘাটতি দেখা দেয় চরম বিপাকে কৃষক। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। নির্ধারিত দামের চেয়ে 50 থেকে 80 টাকা বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে খোলা বাজারে। তেল নেমে যায়, ঘুরে আসে, জমি মনে করো সব শুকনো পড়ে গেছে। এখন তেল কিনতে গেলে 160, 140, 150 এরকম কেনা লাগে, তারপরও হয়রান হওয়ার লাগতেছে। 150 টাকা, 60 টাকা, 70 টাকা, কিভাবে কৃষকে আবাদ করবে? চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। আমার ডিজেল আবাদ হচ্ছে না, আমরা ডিজেল চাই। কেন আমরা ডিজেল পাই না? কেন ডিজেল সিন্ডিকেট হয়? ডিজেল পাচ্ছি না,
এখন কি করব, ধান মাঝদিকে যাচ্ছে তো পানি অভাবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক। আমরা আমাদের প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যারা অবৈধভাবে মজুদ করার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সময় মতো সেচ দিতে না পারা আর বাড়তি খরচের বোঝা সব মিলিয়ে চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে বড় সংশয়। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেলের জন্য চুয়াডাঙ্গার বিভিন্ন পেট্রোল পাম্পে মধ্যরাত থেকে যানবাহন চালক ও কৃষকদের দীর্ঘ লাইন। এ নিয়ে বিস্তারিত জানবো। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, পাম্পগুলোতে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন এবং জনজীবনের প্রভাব কিভাবে পড়েছে সব মিলিয়ে জানতে চাই। আসলে কৌরি, জ্বালানি তেলের যে সংকটের কথা বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেটি মানতে নারাজ। তারা যেটি বলছে, গত বছর মার্চ এবং এপ্রিল মাসে যে পরিমাণে তেল এই জেলায় উত্তোলন করা হয়েছিল, এই বছর সেই তেল কিন্তু দ্বিগুণ কিন্তু সরবরাহ করা হয়েছে। এই কারণে কিন্তু তারা এটি মানতে নারাজ। আজকে যদি আমি চুয়াডাঙ্গা জেলার যে পাম্পগুলো থেকে এবং ডিলার সরবরাহ করা হচ্ছে কৃষকদের মাঝে এবং যারা বাইকার রয়েছে তাদের মাঝে, সেই পরিস্থিতি যদি বলি, চুয়াডাঙ্গা জেলায় মোট 22টি তেল পাম্প রয়েছে। এর মধ্যে 13টি তেল পাম্পে কিন্তু আজকে তেল দেওয়া হচ্ছে এবং আজকে 8টি ডিলার পয়েন্টে কিন্তু কৃষকদের জন্য ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই টোটাল তেল পাম্প এবং ডিলার পয়েন্টে মোট 1,27,105 লিটার ডিজেল দেওয়া হবে এবং 33,000 লিটার পেট্রোল এবং 8,500 লিটার কিন্তু অকটেন দেওয়া হবে। এ কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তেলের কোনো ঘাটতি অভিযান পরিচালনা করছে, করে বিভিন্ন অবৈধ তেল কিন্তু তারা উদ্ধার করেছে এবং কিন্তু হামের প্রাদুর্ভাবে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গত 2 দশকের মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এবার। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে দেশের রেকর্ড 11 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 38 জন ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট 74 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুধু শিশু নয়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও। শয্যায় জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হামের প্রভাবে জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে শিশুরা। হামের প্রাদুর্ভাব বাড়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। এর মধ্যে জেলার 3 উপজেলায় প্রায় 20,000 শিশুকে হামের বিশেষ টিকা দেওয়া হয়েছে। 3 উপজেলায় 59টি কেন্দ্রে কার্যক্রম চলছে। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহির, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে প্রতিদিনই হাম এবং হামের উপসর্গ নিয়ে অনেক শিশুর মৃত্যু হচ্ছে। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আইসোলেশনের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। করি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে উদ্বেগভাবে হামের আক্রান্ত বেড়ে যাচ্ছে দিন দিন। আমরা এখন এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত 73 জন রোগী এবং এই হাসপাতাল থেকে টোটাল
চিকিৎসা নিয়েছেন 484 জন এবং গত 24 ঘন্টায় তারা এই হসপিটাল থেকে ছাড়পত্র দিয়েছেন 27 জনকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার বর্তমান যিনি তত্ত্বাবধায়ক আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে এই পর্যন্ত কি পরিমাণ আপনাদের হসপিটালে চিকিৎসা নিয়েছে এবং কি পরিমাণ তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন একটু বলবেন। আপনি তো হসপিটালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব আছেন, এই হসপিটালে মানে হামের অবস্থাটা কি? সারা দেশে হামে রোগী বাড়ছে, তবে একটা সদর হসপিটাল হিসেবে আমাদের হামে রোগীর পরিমাণ অনেক বেশি। আমরা এখন পর্যন্ত 484 জনকে চিকিৎসা দিয়েছি এবং গত 24 ঘন্টায় নতুন 38 জন রোগী ভর্তি হয়েছে। এই মুহূর্তে আমার 73 জন রোগী হামজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন। এই যে আমরা একটু দেখছি যে বেডে তারা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে, এই জায়গা থেকে কোনো ধরনের সমস্যা হবে বলে মনে হয় কিনা? না, আমরা তো আশা করি না। আমরা প্রথমত বেড দেওয়া হয়েছিল। এই নতুন যে ওয়ার্ডের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আগে ডায়ালাইসিসের জন্য নির্ধারিত ছিল এবং আমরা এটাকে আইসোলেশন ওয়ার্ড করেছি, কারণ আমাদের ডায়ালাইসিসের যন্ত্রপাতি নাই বলে আমরা এটাকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। প্রথমে এখানে বেড ছিল, কিন্তু আমরা দেখলাম যে বেডে আমাদের সক্ষমতা কমে যাচ্ছে এবং আমাদের রোগীর পরিমাণ অনেক বেশি। তখন আমাদের বেড সরিয়ে যখন আমরা ফ্লোরিংয়ে করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশি পরিমাণ মানুষকে আমরা সেবা দিতে পারছি। আমরা সীমিত জনবলেই আমরা এই সীমিত নার্স, সীমিত ডাক্তার এবং আমার এই লোকবল দিয়ে আমরা চেষ্টা করছি আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাই যে আইসোলেশনটা করা হয়েছে সেই ওয়ার্ডটি আমরা একটু দেখাতে চাই। এখানে কিন্তু মানুষজন যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু একদম বেডের একদম ফ্লোরে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এই চিকিৎসাটা মূলত যে তারা কষ্ট করে নিচ্ছেন, কিন্তু তাদের বাচ্চাদেরকে সুস্থ করার জন্য মূলত যে তারা বাচ্চাদের সুস্থ করার জন্য তারা এই আইসোলেশন ওয়ার্ডে গাদাগাদি অবস্থায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এইভাবে কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জের যে আইসোলেশনটিকে তৈরি করা হয়েছে এই আইসোলেশনটি তারা কিন্তু গাদাগাদিভাবে চিকিৎসা নিচ্ছেন। এক ধরনের বলা যায় যে তারা এখানকার যারা রোগী আছেন তারা বলছিলেন যে তারা সুস্থ হওয়ার চাইতে মনে হচ্ছে তারা অসুস্থ হবে বলে ধারণা করছেন। এবং এখানে যেহেতু কিডনি ডায়ালিসিসের একটি আইসোলেশন ছিল, এই জায়গাতে তারাকে হামের আইসোলেশন করা হয়েছে। এই জায়গা থেকে তারা বলছিলেন যে এই জায়গাটি যদি পরিবর্তন করে অন্য কোথাও যদি তাদের পরিবর্তন হস্তান্তর করা হয় তাহলে সেক্ষেত্রে তারা খোলাবেলা চিকিৎসা করতে পারবে বলে আমাদেরকে এখানকার রোগীরা বলেছেন। আমরা একটু রোগীদের সাথে কথা বলার চেষ্টা করব তারা এখানে কি ধরনের সমস্যার মধ্যে আছে। একটু বলবেন আপনারা কি ধরনের সমস্যার মধ্যে আছেন? সমস্যা যে হামের সমস্যা, জ্বর, ঠান্ডা, পায়খানা, আর যে চোখের সমস্যা, চোখ তুলে তাকাইতে পারে না। আপনারা চাচ্ছেনটা কি? কি চাইবো, বাচ্চা সুস্থ হয়, এটাই। আপনি শুনছিলেন যে এই চাঁপাইনবাবগঞ্জে যে আইসোলেশনটি ওয়ার্ডটি আছে সেই আইসোলেশনটি ওয়ার্ডটি কিন্তু মূলত এই সদর হাসপাতালের কিডনি ডায়ালিসিস সেন্টার কেন্দ্রেই কিন্তু করা হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জের গত রবিবার থেকে কিন্তু বিশেষ টিকাদান কেন্দ্র কর্মসূচি চালু হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত 20,000 রোগীকে তারা কিন্তু টিকাদান করেছে বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চাঁপাইনবাবগঞ্জের হামের প্রকোপের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্নের বোরো ধান। পাকার আগে পানির নিচে তলিয়ে যাওয়া কাঁচা ধান এখন কাটতে হচ্ছে গবাদি পশুর খাবার হিসেবে। স্বপ্নের ফসল এভাবে নষ্ট হওয়া হাওরের বাতাস ভারী এখন কৃষকের কান্নায়। এমন পরিস্থিতির জন্য জলাবদ্ধতার অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন তারা। সুনামগঞ্জে কোমর পানিতে দাঁড়িয়ে কৃষক কাটছেন তলিয়ে যাওয়া জমির অপরিপক্ক পচা ধান। যে ফসল কিছুদিন পর গোলায় ওঠার কথা ছিল তা এখন পানির নিচে। জেলার দেখার হাওর, খরচার হাওর, পাগনার হাওর সহ অন্তত 10টি হাওরে এমন জলাবদ্ধতা। হাওরে জমে থাকা বৃষ্টির পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এই বিপর্যয়। অভিযোগ কৃষকের। এই পানি যাইতে পারে না বৃষ্টির পানিতে, আমরা সাধারণ পানিতে বৃষ্টির পানিতে আমরা ওটা আজকে দেখো যাইয়া শেষ। বৃষ্টি মনে করেন যে হওয়ার কারণে তো আমরা পানি যাইতে পারেন না, সুয়েজ ঘাট না দিকে যাইতে পারছে না। অনেক জায়গায় সেচ মেশিনের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করা হলেও কমছে না জলাবদ্ধতা। ফলে বাধ্য হয়ে পানির নিচ থেকে কাটা ধান কেটে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করতে হচ্ছে। ভাই আমরা কৃষকের অবস্থা খুবই খারাপ। এখন আমরা পানির নিচ থেকে ধান কাটা নিতেছি গরু বাঁচাবার জন্য আর কি, কারণ কাঁচা ধান কাটা তো আমরা কোনো লাভ নাই। আমরা এই ধানই খাইতে আনলাম, আনার পরে গরু কিছু খাইলো, আমরাও কিছু পাইলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তবে জলাবদ্ধতায় 3,000 হেক্টরের ফসল পানিতে নিমজ্জিত। আমাদের এই ধানগুলো দেখা যায় এপ্রিলের মাঝামাঝি সময় কর্তন বেশিরভাগ শুরু হবে। গত কয়েকদিনে বৃষ্টিতে সুনামগঞ্জ জেলাতে অধিকাংশ উপজেলায়
প্রায় 3,189 হেক্টর জমি ধান পানিতে নিমজ্জিত আছে। হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণই জলাবদ্ধতার অন্যতম কারণ। বুড়ো ফসল রক্ষার জন্য যে বাঁধগুলো তৈরি করা হয়েছে তা ছিল অপরিকল্পিত, এবং অপরিকল্পিত হওয়ার ফলেই ধান হওয়ার আগেই চারাগুলো নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পরিকল্পনা ও ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। প্রণোদনার ব্যাপারটা দুইটা, একটা হচ্ছে যে আগামী মৌসুমে তারা যেন তাদের পর্যাপ্ত পরিমাণে বীজ ধান পায়, আর দ্বিতীয় যে প্রণোদনা, যদি তাদের খাদ্য নিরাপত্তায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায় ওইখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করব তাদের যেন এই ধরনের কার্যক্রমের আওতায় আনে। পরিস্থিতি মোকাবেলায় সরকার শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্নের বোরো ধান। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, পানির নিচে তলিয়ে যাওয়া ফসলের কি অবস্থা, কৃষকরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। বলেছি আসলে সুনামগঞ্জে এখন যে থেমে থেমে যে বৃষ্টিপাত গত কয়েকদিন ধরে শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতে সুনামগঞ্জের অনেক হাওরের ধান তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়া ধান পচে নষ্ট হচ্ছে। এবং সুনামগঞ্জের এই যে পরিস্থিতি, এই বছর প্রথম এইরকম দুর্যোগের সম্মুখীন কৃষকরা বলা যায়। এবং এই কৃষকদের যে আপনি জানেন সুনামগঞ্জের এক ফসলি বুড়ো এলাকা, এই বুড়ো এলাকায় এই একটি ফসলের উপর সুনামগঞ্জবাসীকে নির্ভর করতে হয় বছরের পুরোটি সময় পার করার জন্য। এই ফসলের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, একই সঙ্গে পরিবারের যে সদস্যরা তাদের নিয়ে কিভাবে চলবেন সেই দুশ্চিন্তাও কিন্তু কৃষকদের মধ্যে আছে। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জে প্রায় 2,30,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 3,000 হেক্টরের বেশি ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, যদিও স্থানীয় কৃষকরা বলছেন সেই পরিমাণ আরো বেশি। তো হাওড় আন্দোলনের নেতারা বলছেন যে প্রতি বছর যে সুনামগঞ্জে অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়, অনেক অপ্রয়োজনীয় এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হয়। এর কারণে এবার হচ্ছে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের পানি আসলে হাওর থেকে নিষ্কাশন হতে পারছে না এই অপরিকল্পিত বাঁধের কারণে। তারা দাবি জানিয়েছেন যে যেন এই অপরিকল্পিত বাঁধ যেন নির্মাণ না করা হয় এবং হাওর অঞ্চলে যে সকল উন্নয়ন এবং বাঁধ নির্মাণ করা হয় সেগুলো যেন একদম পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়। তবে জেলা প্রশাসন বলছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে 2 ধরনের প্রণোদনার আওতায় আনতে পারেন। সেটা হচ্ছে সামনে তাদেরকে বীজ সহায়তা দিয়ে, আরেকটি হচ্ছে যদি তাদের খাদ্য সহায়তা প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তাদেরকে খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হবে। তো বলা যায় যে সুনামগঞ্জের যে অবস্থা, যদিও প্রশাসন কৃষি বিভাগের তথ্য মতে 3,000 হেক্টরের কিছুটা বেশি ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, তবে স্থানীয় কৃষকরা বলছেন সেই পরিমাণটা আরো বেশি। তাদের দাবি হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা করে ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার যেন তাদের পাশে আসে এবং একই সঙ্গে যে প্রতি বছর যে হাওর রক্ষার নামে যে অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয় সেইটি যেন না করা হয় এবং পর্যাপ্ত সুইচ গেট অর্থাৎ পানি নিষ্কাশনের পথ যেন রাখা হয়, সেই বিষয়টি কৃষকরা দাবি জানিয়েছেন। কৌরি। আসাদ, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের করিমগঞ্জে একই জমিতে কোথাও ধান পেকেছে, কোথাও আধা পাকা, আবার কোথাও এখনো শীষ বের হয়নি। এমন অস্বাভাবিক চিত্রের দিশেহারা কৃষক। অভিযোগ, বিএডিসির সরবরাহ করা বীজেই ছিল বিভিন্ন জাতের মিশ্রণ। একসঙ্গে ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন অর্ধ শতাধিক চাষি। ঋণ নিয়ে এবং বর্গা জমি চাষ করা এসব কৃষকের দাবি দ্রুত তদন্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার। কিশোরগঞ্জের করিমগঞ্জের খয়রত গ্রামের কৃষক শামীম মিয়া এবার ভালো ফলনের আশায় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে 8 একর জমিতে বৃধান 88 জাতের ধান চাষ করেছেন। কিন্তু স্বপ্নের সেই ফসল এখন হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে সংগ্রহ করা বীজ রোপণের পর তার জমিতে দেখা গেছে অস্বাভাবিক চিত্র। কোথাও ধান পেকে গেছে, কোথাও আধা পাকা, আবার কোথাও এখনো শিশি বের হয়নি। আলাদাভাবে কাটতে গেলে নষ্ট হওয়ার পাশাপাশি বাড়বে শ্রম ও খরচ, আর তাতেই মাথায় হাত শামীমের। আমরা কোলা বাজার থেকে কিনি না শুধু বয়ে যে দানা মিশলে হইব, আমরা বিআরডিসি থেকে বিজাই নাও সেই মিশলে হয়েছে এই ঋণ দিই প্রত্যেকা আর নিজের আমরা
চলাবে কিভাবে? শামীম মিয়ার মতো একই সমস্যায় পড়েছেন করিমগঞ্জের অর্ধশতাধিক কৃষক। তাদের অভিযোগ বিএডিসির চুক্তিভিত্তিক চাষিদের উৎপাদিত মানসম্মত বীজ সরবরাহের কথা থাকলেও বেশি লাভের আশায় খোলা বাজারের বীজ প্যাকেটজাত করে বিতরণ করা হয়েছে, আর এখন সেই অনিয়মের খেসারত গুনতে হচ্ছে। একটা হলো 88, একটা হলো 92, একটা পাইকের নিচে গেছে আর একটা বাইরে হইতাছে আর একটা মাথা নইতাছে। আমরা কি করাম এটা বুঝে পাইতাছি না, সরকার কি করবে সরকার বুঝুক। ভাই সারা বছর তো আমরা পরিশ্রম গেল বিফলে। আশা করছিলাম যে ধান উঠলে ধান উঠে আবার বিক্রি করে মানুষের ঋণ মাজন দিলাম হইলে, এখন আমরা ঋণ মাজনই দেন পথ্য দেন। এমন অস্বাভাবিক চিত্র এবারই প্রথম, এমনটি বলছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। যেহেতু এই বছর এই সমস্যাটা হয়ে গেছে, কি কারণে হয়ে গেছে তা তো আমরা এখনো বলতে পারবো না। তাদের সাথে কথা বলে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে হবে। বীজ কোন জায়গায় উৎপাদন হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া কৃষকের সার ও পানি ব্যবস্থাপনায় ঘাটতি, বেশি বয়সের চারা রোপণ কিংবা বীজের উৎসে ত্রুটি থাকলেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বিষয়টা আসলে কি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব এবং এর থেকে উত্তরণের উপায় কি আছে কৃষকের সেটা আমরা চেষ্টা করব। আমরা যেটা বলি ন্যাচারাল মিউটেশনের কারণে একই ফসল বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু সেটা পার্সেন্টেজ অত্যন্ত কম। আর কৃষকের ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ঘাটতি থাকলে অনেক সময় এমনটা হতে পারে। কষ্টার্জিত ফসল যেন নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার দাবি কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুর ৩ এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচন কাল। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শেরপুর ৩ আসন ও বগুড়া ৬ সদর আসনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে ব্যালট পেপার এবং ব্যালট বক্স পাঠানো হচ্ছে আজ। বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে এসব সরঞ্জামাদি নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হবে। এদিকে নির্বাচনের একদিন আগে বগুড়া সদরে জামায়াত ইসলামী এবং বিএনপি মনোনীত 2 প্রার্থী পৃথক সময়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। মঙ্গলবার সকাল 7টায় শেষ হয় প্রার্থীদের প্রচার কার্যক্রম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা 17 আসন রেখে বগুড়া আসনটি ছেড়ে দেন। এদিকে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনে 128টি ভোট কেন্দ্রে 4,13,000-এর বেশি ভোটার ভোট দেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার সময় এক প্রার্থীর মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শেরপুর আসনের উপনির্বাচন বিষয়ে আরও জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, কখন নির্বাচনী সামগ্রী বিতরণ করা হবে, এছাড়াও নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানতে চাই। আমরা রয়েছি এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা পরিষদের যে পুরাতন ভবন রয়েছে এখানেই আসলে যে নির্বাচন কমিশনের কার্যালয় ঝিনাইগাতি সেটি এখানে স্থাপিত হয়েছে এবং এখান থেকেই অল্প কিছুক্ষণ পরই নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো বিতরণের কথা রয়েছে। ইতোমধ্যে যে আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা রয়েছেন তারা এখানে এসে অপেক্ষা করছেন। আমরা নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা প্রস্তুতি নিচ্ছে। অল্প কিছুক্ষণ পরে প্রিজাইডিং অফিসাররা আসলে এখান থেকে আসলে ব্যালট পেপার ছাড়া বাকি যেসব সরঞ্জাম রয়েছে সেসব সরঞ্জাম বিতরণ করা হবে। আগামীকাল 128টি ভোট কেন্দ্রে 2টি উপজেলায় 128টি ভোট কেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ চলবে এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব রয়েছে পুলিশ আনসার সহ বিজিবির 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেহেতু 2টি উপজেলায় আসলে একেবারে সীমান্তবর্তী, এর মধ্যে কিন্তু 128টি ভোট কেন্দ্রের মধ্যে 28টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। সেসবের জন্য আসলে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং যেহেতু সারা দেশে একযোগে নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র একটি আসনে নির্বাচন, সেই জন্য কিন্তু আসলে নিরাপত্তা অনেক বেশি জোরদার রয়েছে, অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই উপজেলা পরিষদে আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন বাহিনীর সদস্যরা এসে এখানে শৃঙ্খলভাবে তারা অপেক্ষা করছে। অল্প কিছুক্ষণ পরই এখান থেকে আসলে সরঞ্জাম বিতরণ হলে তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন। আমরা একটু বিশেষভাবে যদি বলতে চাই যে এই আসনে কিন্তু প্রত্যেক প্রিজাইডিং অফিসারের সাথে একজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে 3 জন পুলিশ সদস্য থাকবার কথা রয়েছে। এছাড়া যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে মাঠে 16 জন ম্যাজিস্ট্রেট থাকার কথা আমরা জানতে পেরেছি।
করি। শেরপুরের ঝিনাইগাতিতে আমরা রয়েছি, আমরা সারাদিন থাকবো আজকে এখানে, কালকেও সারাদিন থাকবো। দর্শকদের কাছে সবসময় জানিয়ে দেওয়ার চেষ্টা করব নির্বাচনের সবশেষ খবরগুলো। জুবাইর, ধন্যবাদ আপনাকে। প্রায় 3,34,000 মানুষের একমাত্র ভরসাস্থল টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিনিয়ত রোগীদের অবজ্ঞা ও অবহেলার মধ্য দিয়ে চলছে এখানকার জরুরি বিভাগের কার্যক্রম। চিকিৎসকদের স্বেচ্ছাচারিতায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় রোগীদের। চিকিৎসকদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। চিকিৎসকের অপেক্ষায় রোগী, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু জরুরি বিভাগে নেই কোনো চিকিৎসক। এমন চিত্র টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনকার। টেকনাফ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নূরজাহান শ্বাসকষ্ট নিয়ে 1 ঘণ্টারও বেশি সময় ধরে জরুরি বিভাগে চিকিৎসকের অপেক্ষায়। 1 ঘণ্টা পর নূরজাহানকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই পাঠিয়ে দেন কক্সবাজার সদর হাসপাতালে। শ্বাস নিঃশ্বাসের সমস্যা, আর মানে ব্লাডের সমস্যা, আর হচ্ছে গিয়ে ওনার লাংসেরও সমস্যা আছে। জরুরি বিভাগে ডিউটিরত ডক্টর যে থাকে উনি নাই। অভিযোগ রয়েছে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিজ দায়িত্ব রেখে অন্য দায়িত্ব পালন করতে যাওয়ায় এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও স্বজনদের। একজন ডাক্তার দিয়ে কোনো এমার্জেন্সিতে এরকম কোনো কাজ আমার দ্বারা যদি একসাথে যদি 2-4-5টা রোগী আসে তাহলে তো এটা হিমশিম খেয়ে যাবে, অনেক সিরিয়াসলি আসবে। আর আসি দিয়ে ডাক্তার আসিল তো ডাক্তারের চিকিৎসা কথা হয়ে দেখা চিকিৎসা মানে অক্সিজেন লাগাই দিয়ে ধরে ডাক্তার করে আগে। এসব অভিযোগ নিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের পড়তে হয় বাধার মুখে। রোগীরা অভিযোগ করছে যে আপনাকে জরুরি বিভাগে পাচ্ছে না। আমি এখানে আছি, আপনি বের হন। আমি বিসিএস ক্যাডার অফিসার। আপনি বের হতে কারে বলতেছেন? আপনি বের হতে কারে বলতেছেন? ওইখানে রোগীরা কষ্ট পাচ্ছে, চিকিৎসা না পেয়ে আপনাকে রাউন্ড দিতে আসছেন। চিকিৎসক সংকট, জরুরি বিভাগে সেবা না পাওয়ার বিষয়গুলো নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ইন্দোরের নর্মাল হচ্ছে বিকাল এবং রাত্রে রাউন্ড যেগুলো হয় এবং ইন্দোরের রোগীর কোনো সমস্যা এটা ইউমোরাই ওই দায়িত্বটা পালন করেন। তারপরও যদি নিচের রোগী জমে যায় তো এগুলো এসে দেখে দিতে হবে। রাউন্ড একবার যে শেষ আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি ওনাদের। মর্নিং রাউন্ড দেন আরামও সাহেব, যদি আরামও পোস্টেড থাকে আমি নলেজ নিচ্ছি, আমি ওখানে এসি প্রসাবের সাথে কথা বলে আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা আমি জানছি, অসুবিধা নেই, আমি দেখতেছি। মুমূর্ষ রোগী রেখে কর্তব্যরত চিকিৎসকের স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে যে কোনো সময় ঘটতে পারে মর্মান্তিক ঘটনা, এমন আশঙ্কা রোগী ও স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে আমিষের বড় উৎস মাছ। এই মাছের অনেকটাই যোগান দেন উপকূলের জেলেরা। কিন্তু বাস্তবতা হলো, যারা মাছ ধরে দেশের পুষ্টির চাহিদা মেটান তাদের পরিবার ভুগছে অপুষ্টি, দারিদ্র্য আর স্বাস্থ্য ঝুঁকিতে। জেলে পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি সচেতন মহলের। নদী আর সাগরই জীবনের ভরসা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাছ ধরেই চলে উপকূলের লাখো জেলের জীবন, কিন্তু এই মাছই তাদের ঘরে পৌঁছায় না। মধ্যস্বত্বভোগী আর দাদনের চক্রে বন্দী তারা। অভাবের চক্রে পড়ে জেলে পরিবারগুলোর বড় অংশই ভুগছে অপুষ্টিতে। বরগুনা সদরের জেলখানা গ্রামের জেলে সিদ্দিক মল্লিক পায়রা নদীতে 30 বছর ধরে মাছ শিকার করেও পরিবর্তন হয়নি ভাগ্যের। অভাব অনটনে উপেক্ষিত পরিবারের স্বাস্থ্য সুরক্ষা। আগে কিছু মাছ পাইতাম, এখন মাছ পোনা খুবই কম, সংসার চালাইতে খুবই দুর্বলতা, ছেলে মেয়ে অসুস্থতা, চিকিৎসা করতে খুব সমস্যা। শুধু সিদ্দিকের পরিবারই নয়, বিভাগের অন্যান্য জেলার জেলেপল্লীতেও একই চিত্র। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশের প্রতি 8টি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টিতে ভুগছে, আর উপকূলীয় জেলে পরিবারে এ সমস্যা প্রকট। শিশুদের পাশাপাশি নারীরাও অধিকতর স্বাস্থ্য ঝুঁকির মুখে। একটা জেলে পরিবারের নারী শিশু যারাই আছে, বেশিরভাগ পরিবারের শিশু বলি নারী বলি সবাই পুষ্টিহীনতায় ভুগছে। তাদেরকে সাগরে পাঠাচ্ছে, মাছ ধরতে পাঠাচ্ছে। সেই সব মালিকদেরকে উদ্যোগ নিতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে, জনপ্রতিনিধিদেরকে উদ্যোগ নিতে হবে, অন্তত স্বাস্থ্যসেবার অধিকারটা পায়। যারা দেশের পুষ্টির যোগান দেন তাদের নিজেদের সন্তান পরিবারই অপুষ্টির শিকার। চিকিৎসা এখানে বিলাসিতা। একটা হাসপাতাল মানে ঘন্টার পর ঘন্টা নদী আর বন্ধুর পথ পাড়ি দেয়া। ফলে অপুষ্টি শুধু সমস্যা নয়, এটা যেন নিয়তি। আমরা একটা প্রকল্পের আন্ডারে
বরিশাল বিভাগের প্রায় 24,000 জেলে পরিবারকে খাদ্য উপকরণ সহায়তা দিচ্ছে। এটা দেয়া হচ্ছে আমাদের বরিশালে যে অভয়াশ্রমগুলো আছে, অভয়াশ্রম কেন্দ্রিক 3টি উপজেলা, এই অভয়াশ্রমের ডিপেন্ডেন্ট 24,000 ফ্যামিলিকে। স্বাস্থ্য বিভাগ আসলে সকল মানুষের জন্য। একজন ধর্নাঢ্য ব্যক্তি স্বাস্থ্য বিভাগের কাছে চিকিৎসা দিবে, বিশেষ করে যাদের কিছু নাই, সহায় সম্বল তাদের পাশে সবসময়ের জন্য থাকবে। বঙ্গোপসাগর থেকে কীর্তনখোলা, যেখানে জেলেদের জালে মাছ থাকুক বা না থাকুক, তাদের বাড়িতে নেই খাবার। এখানে টেকসই মৎস্য আহরণ ও জেলে জীবনে সুস্বাস্থ্য, দুই ভিন্ন গল্প। যারা আমাদের আমিষের যোগান নিশ্চিত করেন, কবে মিলবে তাদের জীবনে সুস্বাস্থ্যের নিশ্চয়তা? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। পাহাড়ের ঢালে জন্মায় উলুফুল, সমতলে যা ফুল ঝাড়ু নামে পরিচিত। এই উলুফুলই এখন বদলে দিচ্ছে পাহাড়ের অর্থনীতি। উলুফুল সংগ্রহ করে স্বাবলম্বী অনেকেই। শুধু তাই নয়, চাহিদা থাকায় স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। পাহাড়ের খাজে খাজে উলুফুলের সমারোহ। এই ফুল সংগ্রহ ও প্রক্রিয়াজাতে এখন ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকে। ঘর পরিষ্কারে উলুফুল বা ফুলঝাড়ু বহুল ব্যবহার হওয়ায় এর চাহিদাও প্রচুর। আর চাহিদাকে কেন্দ্র করে পাহাড়ের অনেকেই এখন জড়িয়েছেন এই ফুল সংগ্রহে। এখন চাষাবাদও করে বা বাগানদার টাকারও এটা এখন ধারণ করছে। স্থানীয় বাজারে 10 শলাকার প্রতি আটি 10 থেকে 15 টাকা ও 20 শলাকার প্রতি আটি বিক্রি হয় 20 থেকে 25 টাকা দরে। 4 একর মতো জায়গা পরিষ্কার করে এই ঝাড়ু লাগাই দিচ্ছি আর কি। 10 টাকা কাঠি বাঁধলে বা 12 টাকা, আর 20 টাকা কাঠি বাঁধলে 22 টাকা 25 টাকা এরকম করে ঝাড়ু বেচি আমরা। গ্রামে 20 টাকা করে বেচে আর বাজারে 25 টাকা করে বেচে। ফুলঝাড়ু সংগ্রহ ও বাজারজাত পাল্টে দিচ্ছে পাহাড়ের অর্থনীতি। শুধু তাই নয়, এই ফুল থেকে রাজস্বও পাচ্ছে সরকার। গত বছর 82 লক্ষ টাকা আমরা রাজস্ব অর্জন করেছি। উলুফুলের প্রতি ব্রুমে সরকারি রাজস্ব হচ্ছে 75 পয়সা। এখান থেকেই তারা এই রেভিনিউ জমা দিয়ে তারা এখান থেকে টিপি নিয়ে ঢাকা, রাজশাহী এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায়। চাহিদা থাকায় পাহাড়ের উলুফুল স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দেশের অন্যান্য পাইকারি বাজারেও। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফ থেকে 1,71,000 পিস ইয়াবাসহ আটক করা হয়েছে 2 জনকে। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক থেকে ইয়াবাগুলো জব্দ করে বিজিবি জানায়, কক্সবাজারগামী একটি মাছ বোঝাই মিনি পিকআপ মেরিন ড্রাইভের শিলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় মাছের ড্রামের ভেতরে কসটেপে মোড়ানো 20টি প্যাকেট পাওয়া যায়। সেগুলোতে প্রায় 1,71,200 পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। আটক করা হয়েছে চালক ও হেলপারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়িতে পৌঁছানোর কথা ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের সালথা গ্রামে হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। মঙ্গলবার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 9টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বল্লভদীর চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত 2 কিলোমিটার দৌড়ে শেষ হয় প্রতিযোগিতা। আশপাশের গ্রাম ও উপজেলা থেকে লক্ষাধিক দর্শক উপভোগ করেন প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ জসিম মোল্লার ঘোড়া। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়। এই ঘোড়াটা পড়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।